ঠিক আছে। আচ্ছা, জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়ন পারস্পরিক সম্পর্কযুক্ত। এবার জনসংখ্যা যেমন অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে, অর্থনৈতিক উন্নয়নও জনসংখ্যাকে প্রভাবিত করে। ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের জনসংখ্যা এবং অর্থনৈতিক উন্নয়নের কথা বললেই আমাদের যে তত্ত্বের কথাটা মনে পড়ে যায়, ম্যালথাসের তত্ত্ব, জনসংখ্যার রূপান্তর সংক্রান্ত তত্ত্ব, জনসংখ্যার স্তর পরিবর্তনের তত্ত্ব, থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। ম্যালথাস যেটা বলেন যে, ওটা আমি পড়ে আসছি। তা আমরা কিভাবে কিভাবে প্রভাবিত হয়, আমরা যদি এবার দেখি যে অর্থনৈতিক উন্নয়ন বা শিক্ষা বা সচেতনতা মানুষের বেড়ে গেল, হ্যাঁ, এবার যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? প্রথম কথা, নারীদের শিক্ষা বাড়লে তারা সচেতন হবে, তারা বেশি এবার জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনাটা কমে যাবে তাদের স্বাধীনতা বাড়বে, কারণ তাদের অনেকটাই শারীরিক নির্যাতন সহ্য করতে হয় জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা যে আর্থিক সক্ষমতা যত বাড়বে লোকে, অনিশ্চয়তা তত কমবে। অনিশ্চয়তা যদি কমে, এবার দারিদ্র যদি আমার মানে কম থাকে, তাহলে শিশু মৃত্যুর হার কমবে। শিশু মৃত্যুর হার যদি কমে, প্রবাবিলিটি, যে সম্ভাবনা যে আমার বাচ্চাটা জন্মালো মরে যাওয়া, সেটা কিন্তু কমে যাবে। যদি কমে যায় তাহলে মানুষ নিশ্চয়তা পাবে, তাহলে খুব বেশি জনসংখ্যা বৃদ্ধি করতে চাইবে না বংশবৃদ্ধির জন্য। ঠিক আছে। তা এরকম তারপর সচেতনতা মানুষের বাড়লে, জানে জনসংখ্যা বাড়লে আমার আয়ও বাড়াতে হবে প্রচুর, তাকে বাচ্চা হলে তাদেরকে দেখভালের জন্য আমার দায় অনেক বেশি। সুতরাং সে এবার তারপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মানের অনেক উন্নতি ঘটে, এবং জীবনযাত্রার মান যখন উন্নত হয় তখন মানুষ অনেক সচেতন হয়, এবং তারা জনসংখ্যা বৃদ্ধি সম্বন্ধেও সাথে সাথে সচেতন হয়ে ওঠে। তা এইটা হচ্ছে আমার মোটামুটি উন্নয়নের প্রভাব জনসংখ্যার উপর। এবার জনসংখ্যার প্রভাব উন্নয়নের ওপর, এটা নিয়ে কিন্তু পুরো দুটো দিক আছে, যেটা আমি বলছিলাম যে অর্থনৈতিক উন্নয়নের পর জনসংখ্যা, কেউ কেউ বলে জনসংখ্যা হচ্ছে উন্নয়নের সহায়ক, আর কেউ কেউ বলে জনসংখ্যা হচ্ছে উন্নয়নের পক্ষে ক্ষতিকারক। তা আমাদের উন্নয়নশীল দেশে খুব স্বাভাবিক প্রবণতা আমরা বলবো যে জনসংখ্যা ক্ষতিকারক। হ্যাঁ, কিন্তু ধরো জাপানের ক্ষেত্রে কিন্তু জনসংখ্যা উন্নয়নের সহায়ক, কারণ ওদের শ্রমের যে পরিমাণে মূলধন আছে বা যে পরিমাণে কাজ আছে, কর্মের সুযোগ আছে, তাই সেখানে ওরা যেভাবে কাজ করতে চায় বা কাজ করে, তাতে কিন্তু ওদের যথেষ্ট পরিমাণে শ্রম নেই, ওদের অনেক উৎপাদন ক্ষমতা কিন্তু ব্যবহৃত হচ্ছে না শ্রমের অভাবে, জনসংখ্যা নেই বলে। ঠিক আছে, বেশি। তা এরকমও দেশ হয়। আচ্ছা, পজিটিভ প্রভাব কি? শ্রমের যোগান বাড়ে, যে প্রথম যে পয়েন্টটা আমি জাপানের ক্ষেত্রে বললাম, যে শ্রমের যোগান বাড়ে, উৎপাদিত দ্রব্যের দেশীয় বাজার সৃষ্টি হয়। যেগুলো উৎপাদিত দ্রব্য, তাদের দেশীয় বাজার সৃষ্টি হয়। এক যে তুমি শ্রমিক পাবে তা না, জনসংখ্যা বৃদ্ধি পেলে তারা তো আবার ভোগও করবে, বিভিন্ন দ্রব্য জিনিস কিনবে, তাহলে একটা বাজার, মার্কেটে একটা চাহিদার সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে দেশীয় বাজার সৃষ্টি হয় উৎপাদিত দ্রব্যে। প্রযুক্তিগত উন্নয়নে সাহায্য, যত জনসংখ্যা বৃদ্ধি হবে তত আমার অভাব তৈরি হবে সম্পদের, এবং সেই সম্পদ, অল্প সম্পদে বেশিরভাগ জনসংখ্যাকে আমার লালন পালনের জন্য প্রযুক্তি বা উদ্ভাবনী শক্তি, নতুন নতুন মানে রাস্তা খোঁজা, সেটা কিন্তু বাড়বে, উদ্ভাবনী শক্তিও বৃদ্ধি পাবে। জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার, অনেক জায়গায় জাতীয় সম্পদের উপযুক্ত ব্যবহার হয় না, অব্যবহৃত হয়ে থেকে যায়। জনসংখ্যা বাড়লে পরে জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার। নেগেটিভ প্রভাব, কুপ্রভাব, জনসংখ্যা ফলে আমরা জানি, আগের দিন করেছিলাম
যে মাথা পিছু জাতীয় আয় ইজিক্যাল টু জাতীয় আয় ডিভাইডেড বাই জনসংখ্যা। তাহলে হরটা যদি বাড়ে তাহলে মাথা পিছু জাতীয় আয় কমবে, ঠিক আছে। তাহলে জনসংখ্যা বাড়লে মাথা পিছু জাতীয় আয় কমবে। জনসংখ্যা ও প্রাকৃতিক ভারসাম্য, ঠিক আছে। জনসংখ্যা ও প্রাকৃতিক ভারসাম্য, আমাদের যে এই যে পরিবেশ, এই পরিবেশের কিছু ধারণ ক্ষমতা আছে, তার থেকে বেশি পরিমাণ জনসংখ্যা হয়ে গেলে, যেমন শহরের দিকে দেখো খুব নোংরা হয়ে যায়, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। হ্যাঁ, এবং তারপরে শহরে ছাড়াও তোমার যেটা মানে আমার ধরো কেদারে, হ্যাঁ, ক্লাউড বার্স্ট হয়েছিল। হ্যাঁ, মানে সেইখানে একটা বিরাট একটা প্রাকৃতিক দুর্যোগ, এর পেছনেও কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধি, আর এই ঘন ঘন ঝড় ভূমিকম্প হচ্ছে, সেটাও কিন্তু ওই মানে নিতে পারছে না আর কি। হ্যাঁ, প্রকৃতি আর জনসংখ্যা বৃদ্ধিটাকে ধারণ করতে পারছে না, এবং বা প্রকৃতির মানে অতিরিক্ত ব্যবহারের ফলে, হ্যাঁ, মানে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। জনসংখ্যা যত বাড়বে তত দারিদ্র বাড়তে পারে, এবং দারিদ্র বাড়ার ফলে তাদেরকে দারিদ্র দূরীকরণের জন্য আমায় বিভিন্ন ব্যবস্থা নিতে হবে, এবং যত জনসংখ্যা বাড়বে মাথা পিছু অ্যালটমেন্ট, প্রত্যেক দারিদ্রের প্রাপ্তি কমে যাবে। হ্যাঁ, বেকার সমস্যা, আর জনসংখ্যা বাড়লে প্রচুর পরিমাণে শ্রম, উদ্বৃত্ত শ্রম হয়, তার ফলে বেকার সমস্যা বাড়বে। খাদ্যের যোগান, খাবার একটা লিমিটেড তৈরি হয় কৃষিজাত মানে কৃষিক্ষেত্র থেকে, তাহলে সেটা তো জনসংখ্যা দিয়ে ভাগ হয়ে মাথা পিছু খাদ্য তৈরি হয়, মানে মাথা পিছু চাল, মাথা পিছু গম, যত জনসংখ্যা বাড়বে সেই মাথা পিছুটা কমবে, তাহলে খাদ্যের যোগান এর উপর জনসংখ্যার একটা মানে জনসংখ্যা একটা চাপ তৈরি করে। কৃষিজ কাঁচামালের উৎপাদন, কৃষিজ কাঁচামালের উৎপাদনও মানে ব্যাহত হয়। হ্যাঁ, কারণ জনসংখ্যা বেড়ে গেলে মাথা পিছু, হ্যাঁ, তোমার মানে কৃষিক্ষেত্র হচ্ছে আমাদের মানে আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে মূল মানে জীবিকা সৃষ্টিকারী ক্ষেত্র এখনো, ঠিক আছে। এবার সেইখানে জনসংখ্যা বেড়ে গেলে, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে শ্রমের অপচয় হয়, এবং কাঁচামালের উৎপাদনও ব্যাহত হতে পারে তার থেকে। আচ্ছা, জনসংখ্যা বেড়ে গেলে অনুৎপাদক ভোগীদের অনুপাত, হ্যাঁ, বেড়ে যাবে, কমে যাবে না। অনুৎপাদক ভোগীদের অনুপাত বেড়ে যাবে। কেন? অনুৎপাদক ভোগীকে এই যে ডিপেন্ডেন্সি রেশিও, একটা দেশে মানে তোমার ফ্যামিলিতে কজন চাকরি করে, ধরো একজন চাকরি করে, কিন্তু ফ্যামিলির মেম্বার কতজন, ধরো 3 জন কি 4 জন কি 5 জন, মানে একটা দেশে কতজন কাজ করে ডিভাইডেড বাই কতজন সেই তার অর্থের দ্বারা বা তার আয়ের দ্বারা লালিত পালিত হয়, দ্যাট ইজ কল্ড ডিপেন্ডেন্সি রেশিও। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেলে এই অনুৎপাদক ভোগীদের অনুপাত বেড়ে যাবে, ঠিক আছে। ভুল হয়েছে, ডিপেন্ডেন্সি রেশিওটা হচ্ছে কমে যাবে, ঠিক আছে। ডিপেন্ডেন্সি রেশিও কমে যাবে, হ্যাঁ, নির্ভরশীলতার অনুপাতটা কমে যাবে, অনুৎপাদের ভোগীদের অনুপাত কমবে না, বাড়বে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বেসিক নিডস, এডুকেশন, হেলথ, তারপরে হচ্ছে তোমার মানে থাকার জায়গা, পানীয় জল, তারপর ধরো তোমার সঠিক পথ প্রণালী, এই সমস্ত ব্যাপারে কিন্তু অতিরিক্ত ব্যয় হবে জনসংখ্যা বৃদ্ধি করে, চাপ পড়ে। জনসংখ্যা ও মুদ্রাস্ফীতি, জনসংখ্যা বাড়লে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে অতিরিক্ত চাহিদা বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি হবে। জনসংখ্যা ও পরিকাঠামো, রাস্তাঘাট, ফোন থেকে শুরু করে এই যে পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন বেড়ে যাবে জনসংখ্যা বাড়বে। পপুলেশন গ্রোথ ইজ নট এ প্রবলেম। Other issues, underdevelopment, অনুন্নয়ন, রিসোর্স ডিপ্লিশন, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন, পপুলেশন ডিস্ট্রিবিউশন, সাবঅর্ডিনেশন অফ ওমেন, নারীদের ওপর অত্যাচার বাড়তে পারে জনসংখ্যা বেড়ে গেলে, ঠিক আছে, তাদের ওপর মানে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা বেড়ে যেতে পারে। আচ্ছা, তাহলে পপুলেশন কিন্তু তাকে ঠিক মতো ব্যবহার করলে কিন্তু সেটা প্রবলেম নয়, সেটা ভালো, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার।
আচ্ছা, ডেমোগ্রাফিক ট্রানজিশন, এই জনসংখ্যা এবং উন্নয়নের সম্পর্ক বলতে গিয়ে ম্যালথাসের এই থিওরিটা ডেমোগ্রাফিক ট্রানজিশন, মানে এই তত্ত্বটা হচ্ছে যে তোমার জনসংখ্যার স্তর পরিবর্তনের তত্ত্ব বা জনসংখ্যার রূপান্তর সংক্রান্ত তত্ত্ব। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রথম স্তরটি হলো পশ্চাৎপদ অনুন্নতি স্তর, পিছিয়ে আছে, কোনো উন্নতি হয়নি। এই এই স্তরে জন্মের হারও বেশি, মৃত্যুর হারও বেশি, ঠিক আছে, এবং জনসংখ্যা বৃদ্ধির হারও হ্যাঁ খুব একটা বাড়ে না, যার জন্য দুটোই বেশি। এবার জীবনযাত্রার নিম্নমান, নিদারুণ দারিদ্র্য, অপুষ্টি, চিকিৎসার অভাব, এইসব কারণে এই স্তরে মৃত্যুর হার বেশি, এবং নানা রকম সংক্রামক ব্যাধি, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতির ফলেও মৃত্যুর হার বেশি। এই স্তরে জন্মের হারও বেশি হয়, শিক্ষার অভাব, অল্প বয়সে বিবাহ, হ্যাঁ, পরিবার পরিকল্পনা সম্পর্কে অজ্ঞতা, সামাজিক কুসংস্কার প্রভৃতি কারণে এই স্তরে জনসংখ্যা বাড়ার হার প্রায় স্থিতিশীল থাকে, বাড়েও না কমেও না জনসংখ্যা বৃদ্ধি, তার দুটোই বেশি। কারণ জনসংখ্যা বৃদ্ধি মানে কি, জন্মের হার মাইনাস মৃত্যুর হার। এর সাথে আর একটা জিনিস আছে, সেটা আমি এখন বলছি না, মাইগ্রেশন, ইমিগ্রেশন, মানে অন্য দেশ থেকে এই দেশে লোক এসে গেল, এইখান থেকে অন্য জায়গায় চলে গেল, এটাও একটা ফ্যাক্টর। তো যাই হোক, আমরা মেজরটা হচ্ছে জনসংখ্যা, মানে হচ্ছে জন্মের হার মাইনাস মৃত্যুর হার, সেটা নিয়ে আমরা আগে আলোচনা করছি, ফোকাস করছি। আচ্ছা, তাহলে এই স্তরে যদি জন্মের হার বেশি হয়, অল্প বয়সী বিবাহ, পরিবার পরিকল্পনা সম্পর্কে মানে সঠিক ধারণা না থাকা, সামাজিক কুসংস্কার, এসব কারণে। আর এই স্তরে জনসংখ্যা বাড়ার পর স্থিতিশীল থাকে, মানে দুটোই বাড়ছে, বার্থ রেটও বাড়ছে, ডেথ রেটও বাড়ছে, যার ফলে কি জনসংখ্যা খুব একটা বৃদ্ধি পায়নি এই স্তরে, ঠিক আছে। এবং অর্থনৈতিক কাঠামোতে অতি নিম্ন আয় স্তরে ভারসাম্য বিরাজ করে, খুব নিচু আয়ে ভারসাম্য থাকে, লো লেভেল ইকুইলিব্রিয়ামটা, ক্যাপিটাল ইনকাম খুব নিচে থাকে। কন্টিনিউড হাই বার্থ রেট, ডিক্লাইন ডেথ রেট। এইবার দ্বিতীয় স্তরটা হলো, এইখানে কিন্তু দ্বিতীয় স্তর হলো অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়েছে, প্রাথমিক স্তর। এই স্তরে মৃত্যুর হার কমতে থাকে প্রথমে, কারণ বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা, মহামারী রোধের বিভিন্ন মানে অস্ত্র, বিভিন্ন পদ্ধতি আবিষ্কার, হ্যাঁ, জীবনদায়ী ওষুধ এলো, তার ফলে মৃত্যুর হার কিন্তু কমতে থাকলো। কিন্তু জন্মের হার সেভাবে কমে না। খাদ্যের ব্যবস্থা, চিকিৎসা শাস্ত্রের উন্নতি, জীবনদায়ী ওষুধের ব্যবহার, জনস্বাস্থ্যের সুযোগ সুবিধা সৃষ্টি, পরিবহন ব্যবস্থার উন্নতি, নানা ধরনের এই সব কারণে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাছাড়া জনকল্যাণমূলক সরকারি ব্যবস্থার ফলে সংক্রামক ব্যাধি, দুর্ভিক্ষ, মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে মৃতের সংখ্যাও কমে যায়। তাহলে মৃত্যুর হার কমে গেল, জন্মের হার কমল না, তাহলে কি এই স্তরে খুব ভারে জনসংখ্যা বাড়তে থাকে, কারণ মাইনাসটা কমলো কিন্তু প্লাসটা কমলো না। হ্যাঁ, তাহলে এই স্তরে জন্মহার কমানোর জন্য সরকারি প্রচেষ্টা, যেমন জন্ম নিয়ন্ত্রণ অভিযান ইত্যাদি, অশিক্ষা, অজ্ঞতা দূরীকরণের বিভিন্ন কার্যকরী হয় সেভাবে। শুরু তো সবে জানতে পারে, সে তারা গ্রহণ করেন। এই স্তরে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকে, এই স্তরে জনসংখ্যা বেড়ে নানা সমস্যার সৃষ্টি করে, এটাকেই বলে জনবিস্ফোরণের স্তর, পপুলেশন এক্সপ্লোশন স্টেজ, জনবিস্ফোরণের স্তর। হ্যাঁ, এইটা কিন্তু যত বেশি দিন ধরে চলবে উন্নয়নশীল দেশে, তত বেশি প্রবলেম। হ্যাঁ, এই স্তরটা কিন্তু খুব উন্নয়নশীল দেশে যাদের কম, তাদের পক্ষে খুব শক্ত স্তর, খুব কঠিন উন্নয়নের ধাপ। আচ্ছা, এইবারে হলো কি, তৃতীয় স্তর হলো উন্নতি স্তর, অর্থনৈতিক উন্নতি হলো। অর্থনৈতিক উন্নতির ফলে মৃত্যুর হারের তুলনায় জন্মহার দ্রুত কমতে থাকে, লোকের সচেতনতা বাড়ে, শিক্ষা বাড়ে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে
মৃত্যুর জন্মহার কমতে থাকে, ফলে জনসংখ্যা বাড়ার হার কমতে থাকে। অর্থনৈতিক উন্নয়ন যখন স্বয়ং সম্প্রসারণশীল গতি অর্জন করে তখন শিক্ষার প্রসার ঘটে। মানে নিজেই নিজেকে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে পারে স্বয়ং সম্প্রসারণশীল গতি। জনচেতনা বাড়ে, স্ত্রী শিক্ষা, স্ত্রী স্বাধীনতা বাড়ে। এছাড়া অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শিল্প উন্নয়ন এবং নগরীকরণ প্রক্রিয়া দ্রুত হতে থাকে। আরবানাইজেশন, শহর তৈরি হয় এবং শিল্প উন্নয়ন ঘটে। এই স্তরে শিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে শিক্ষা সার্বজনীন হয়ে ওঠে। শিক্ষার প্রসার না, সবার জন্য শিক্ষা। জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ছোট পরিবারের আদর্শ অনুপ্রাণিত হয়ে সন্তানের সংখ্যা কম রাখে। এই স্তরে দেশের জনসাধারণের মাথা পিছু আয় বাড়ার ফলে জনসাধারণের জীবনযাত্রার মান যখন সর্বোচ্চ স্তরে পৌঁছায় তখন জনসাধারণ জীবনযাত্রার মান উচ্চ স্তরে বজায় রাখার চেষ্টা করে। ফলে দেশের জন্মের হার কমতে থাকে, জন্মহার মৃত্যুর হারের ব্যবধান দূর হয়, দেশ জনবিস্ফোরণ স্তর থেকে বেরিয়ে আসে। তাহলে এই জনসংখ্যা বাড়ার ফলে মৃত্যুর হার একটি স্তর পর্যন্ত কমে, কিন্তু তারপর আর কমে না। তাহলে স্বাভাবিক মৃত্যুর হার থেকে রেহাই কেউ পেতে পারে না। মৃত্যুর হার তো যত কিছু কমানো যায় না, একটা স্বাভাবিক মৃত্যুর হার আছে, সেটা থাকবে। এই স্তরে জন্মের হার দ্রুত কমে মৃত্যুর হারের কাছাকাছি এসে যায়, ফলে জন্ম হার এবং মৃত্যু হারের ব্যবধান থেকে খুব সামান্য। তাহলে এই স্তরে জনসংখ্যা বাড়ার হার হয় একেবারেই নগণ্য। ঠিক আছে, পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশই এই স্তরে এখন বিরাজমান। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে বিরাজমান কিনা বা উন্নয়নশীল দেশে অনেক দিন ধরে এই স্তরটা কন্টিনিউ করে। আচ্ছা, তাহলে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিটা কি একটু শর্টে যদি বলি, জনসংখ্যা যখন when population growth starts with low growth rate due to high birth rate and high death rate, জনসংখ্যা যখন খুব অল্প হারে বাড়তে থাকে কারণ জন্মের হার এবং মৃত্যুর হার উভয়ই বেশি, তারপরে র্যাপিড গ্রোথ হয়, সমৃদ্ধি হয়, ফলে হাই বার্থ রেট এবং লো ডেথ রেটটা প্রথমে কমে, মৃত্যুর হার কমে, কিন্তু বার্থ রেট কমে না। তারপরে জনসংখ্যা জনবিস্ফোরণের স্তরের দিকে চলে যায়, তারপরে স্টেবল হয়, প্রচুর প্রচার হয়েছে, সবাই জেনেছে, সচেতন হয়েছে। তাহলে উইথ লো গ্রোথ রেট হয় বোথ বার্থ অ্যান্ড তোমার বার্থ অ্যান্ড ডেথ আর লো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে ফার্স্ট স্তর, দুটোই প্রায় একটু আছে, দুটোই সমান সমান হবে। স্টেজ 2, ডেথ রেট ফল করে গেল কিন্তু বার্থ রেট ফল করেনি, জনসংখ্যা বৃদ্ধি পেল প্রচুর পরিমাণে। স্টেজ 3, দেখো বার্থ রেটও একটা মারাত্মক ফল করেছে, ডেথ রেট কমে আবার একটু আসতে শুরু করেছে, মানে কমেই গেছে ধরে নাও। ঠিক আছে, তাহলে এই স্টেজ 3-তে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাবে না সেভাবে। ঠিক আছে, আচ্ছা এবার কেস এ কেস বি এরকম করেছে। এবার হলো কি, ডেথ রেটটা কেস বিতে কমে গেল, চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে কেস এতেও কমে গেল। ঠিক আছে, বাট সাম পলিসি অ্যাপ্রোচ, উন্নয়নশীল দেশ কি করতে পারে, দীর্ঘকালে চাইল্ডের প্রাইসটা বাড়াতে পারে। অপরচুনিটি কস্ট অফ মাদার্স টাইম, কস্ট অফ এডুকেটিং চাইল্ড। ঠিক আছে, মাকে তো সময় দিতে হয় একটা বাচ্চাকে বড় করতে হলে, এবং বাচ্চার পড়াশোনার পেছনে তো শিক্ষার পেছনে খরচ আছে। তাহলে এই সব খরচগুলো বাড়ালে পরে তোমার যদি মায়েদের ধরো তুমি চাকরির সুযোগ করে দিবে নারীদের, তাহলে কি হবে, তারা যেমন দেখবে কর্পোরেট সেক্টরে অনেক জায়গাতেই এখন অ্যাডপ্টেড চাইল্ডের দিকে আগ্রহ বেড়েছে, কারণ হচ্ছে এরা এত ব্যস্ত, ছেলেদের সাথে সমানে হয়তো মেয়েরাও চাকরি করছে সমানে। তো সেখানে হচ্ছে কি, এই যে
একটা বাচ্চা হলে যে ছুটি নিতে হবে, সেই ছুটিটা নিলে সে তার ক্যারিয়ারে অনেক পিছিয়ে পড়ছে। ঠিক আছে? তার মানে কি? তার মানে তার ক্যারিয়ারটা তার কাছে অনেক ইম্পর্টেন্ট এবং তার লসটা অনেকটা। তার মানে সে যদি বাচ্চা হয় তাহলে তার একটা হলো ঠিক আছে, তারপরে আর সে যাবে না, তাহলে তার অপরচুনিটি কস্ট বেশি। ঠিক আছে? মানে বাচ্চা হলে তার অন্যান্য যে ত্যাগ সেগুলো অনেক বেশি। তার ফলে আর এছাড়া হচ্ছে বাচ্চার পড়াশোনার খরচ। এবার এখানে একটা কথা আসতে পারে যে আমরা যে ফ্রি এডুকেশন বলি বা স্কুল স্তরে এখনো মিড ডে মিল দেওয়া হয় এবং ফ্রি এডুকেশন আছে, এবার তাহলে কি এই ধরনের জিনিস করলে কি অপরচুনিটি কস্ট কমে যাচ্ছে? তাহলে কি জনসংখ্যা বৃদ্ধির এটা পরিপন্থী? এই ধরনের ইস্যুগুলো এসে যায় উন্নয়নশীল দেশে, যদিও এগুলো তোমার লাগবে না, আমি একটু তুললাম আর কি। আচ্ছা, স্বল্পকালে আমরা কি করি? জন্মের হারকে কন্ট্রোল করি, মানুষকে বোঝাই, পারসুয়েট পিপল, মানুষকে বোঝাই যে দেখো বেশি বাচ্চা হয় ভালো না, তোমার এই ক্ষতি, দেশের ক্ষতি, তোমার নিজেরও ক্ষতি। দেশের ক্ষতি বললে বুঝবে না, নিজস্ব ক্ষতি বোঝাতে হবে। পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা, ইকোনমি ইনসেন্টিভ অ্যান্ড ডিসইনসেন্টিভ। তুমি উৎসাহ দিতে পারো, অনুৎসাহিত করতে পারো। যে সাপোজ বললে যে তোমার যদি একটা বাচ্চা হয়, তোমার এক্সট্রা ফেসিলিটি দেবো, তোমার বাচ্চার পড়াশোনার এই স্কলারশিপটা দেবো, কিন্তু দুটো হলে সেটা পাবে না। দুটোর বেশি বাচ্চা হলে সরকারি কোনো অনুদানই পাবে না। ঠিক আছে? এরকমভাবে ইনসেন্টিভ ডিসইনসেন্টিভ মানে উৎসাহ প্রদান এবং ভর্ৎসনা, হ্যাঁ, রাস্তা রাখা যেতে পারে। হ্যাঁ, শর্ট রানে রিডিস্ট্রিবিউট পপুলেশন, জনসংখ্যার মধ্যে পুনর্বন্টন। পুয়ারেস্ট পিপল রেইজ ওমেন্স সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস। নারীদের আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নটা খুব জরুরি। আচ্ছা, এই হচ্ছে, এখানে হচ্ছে পার্সেন্টেজ গ্রোথ রেট, এটা হচ্ছে ইনকাম পার ক্যাপিটা। ঠিক আছে? পার ক্যাপিটা ইনকাম যখন খুব একটা বেশি নয়, তখন আমার কি হচ্ছে, এইটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার প্রথমে প্রচুর মানে বাড়ছে, সেকেন্ড স্তরে, তারপর স্টেডি, তারপরে একটু কমছে। ঠিক আছে? আচ্ছা, এবার এইবার দেখো y1 y2 y3 y4 y5, পাঁচটা আমরা মাথা পিছু, হ্যাঁ, আয়ের স্তর নিয়েছি। এবার দেখো y1, দেখো পার্সেন্টেজ গ্রোথ রেট, মানে ওয়াই অ্যাক্সিসে আমরা কি করছি, হ্যাঁ, তোমার গ্রোথ রেট মানে অর্থনৈতিক সমৃদ্ধির হার হচ্ছে এই কালো এইটা, আর ডট ডট লাইনটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। কেন এই দুটো রাখলাম? এই যে জাতীয় আয় বৃদ্ধি মাইনাস জনসংখ্যা বৃদ্ধি, সেটাই কিন্তু মাথা পিছু জাতীয় আয়কে বাড়াবে। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এবার এইখান থেকে শুরু করলাম, জনসংখ্যা বাড়ছে, জাতীয় আয় তার থেকে বেশি বাড়ছে, তাহলে মাথা পিছু আয় বাড়ছিল। এইখানটায় এসে কিন্তু মাথা পিছু জাতীয় আয় কমে যাবে। তার মানে কি, এই স্তরটা থেকে তুমি এইখানে চলে যাবে, তুমি কিন্তু এদিকে যেতে পারবে না। কিন্তু উল্টো দিকে এখানে কিন্তু বাড়ছিল বলেই তুমি এদিকে গেছো। ঠিক আছে? তাহলে এইটা একটা ট্র্যাপ, লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ। হ্যাঁ, এবার এইটা একটা ট্র্যাপ। এবং তারপরে হলো কি, তারপরে গ্রোথ রেট বেশি জনসংখ্যার হারের থেকে, তাহলে মাথা পিছু জাতীয় এখানে বাড়বে। ঠিক আছে? বাড়বে মানে কি, এইদিকে চলে যাবে এই অবধি। এইবার এখানে আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, কারণ অনেকে তো এগুলো মানে গ্রোথ রেট হয়েছে, সে এখন বেশি জাতীয় আয় হলে গ্রোথ রেট বেশি হওয়াটা একটু সম্ভাবনাটা কম। তার ফলে গ্রোথ রেটটা কমতে শুরু করে, জনসংখ্যা কিন্তু সেই হারে কমে না, একই থাকে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে, এবার এই ট্র্যাপটাকে মানে আমার সমালোচনা কি এই থিওরি, যে হ্যাঁ বুঝলাম সব কিছু, কিন্তু আমরা তাও গ্রোথ রেটটাকে শিফট করিয়ে দিতে পারি ওপর দিকে। ঠিক আছে? কারণ আমাদের বিভিন্ন প্রযুক্তিগত এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে, ঠিক আছে, এই পপুলেশন ট্র্যাপটাকে অ্যাভয়েড করতে পারি। হোয়াট ইজ পপুলেশন ট্র্যাপ? পপুলেশন ট্র্যাপ হচ্ছে এই যে জায়গাটা দেখো, এটা জনসংখ্যা, এই লাইনটা হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। ঠিক আছে? এই লাইনটা, এখানটা কি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি জাতীয় আয় বৃদ্ধির থেকে বেশি, তাই না এই জায়গাটা? তাহলে জনসংখ্যা বৃদ্ধি জাতীয় আয় থেকে বেশি মানে কি, জাতীয় আয় বা জনসংখ্যা কমবে,
মানে মাথা পিছু জাতীয় কমবে, তার মানে এইরকম জায়গায় গেলে মাথা পিছু জাতীয় কমে যাবে, কমে গিয়ে আবার Y1 এ চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে স্বল্প স্তরের ভারসাম্য। এইবারে একটা পর্যায়ের পরে তুমি যদি ধাক্কা মেরে বার করে দিতে পারো, এই অবধি উঠিয়ে দিতে পারো, দেন কি হচ্ছে, মাথা পিছু জাতীয় জনসংখ্যা বৃদ্ধির থেকে বেশি। ঠিক আছে, তাহলে মাথা পিছু জাতীয় যদি বেশি হয়, মাথা পিছু জাতীয় বলছি, জাতীয় আয় বৃদ্ধির হার, জাতীয় আয় বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির থেকে, এইটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, এটা জাতীয় আয় বৃদ্ধি বেশি। তাহলে জাতীয় আয় বাই জনসংখ্যা, তারপর ইজিক্যাল টু মাথা পিছু জাতীয়, তাহলে মাথা পিছু জাতীয় আয়ের বৃদ্ধি ইজিক্যাল টু জাতীয় আয়ের বৃদ্ধি মাইনাস জনসংখ্যা বৃদ্ধি। তাহলে মাথা পিছু জাতীয় আয় এই পর্যায়ে এসে যেহেতু এই ইনকাম গ্রোথ রেটটা উপরে আছে, তাহলে মাথা পিছু জাতীয় আয় বাড়বে, এই অবধি বাড়বে। ঠিক আছে, এইবার কি আবার জনসংখ্যা বেশি হয়ে গেল, মাথা পিছু জাতীয় আয় কমলো, তাহলে আবার এই দিকে চলে আসবে। এইটা হচ্ছে ম্যালথুজিয়ান পপুলেশন ট্র্যাক মডেল। হ্যাঁ, মোটামুটি আমার বলা হয়ে গেল। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলো।